আসসালামু আলাইকুম। ধন্যবাদ যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্যে, এবং অসংখ্য ধন্যবাদ তাদের জন্য যারা নাম্বারগুলি ঠিকমতো আমাকে জানাচ্ছ। এর ফলে আমি কিন্তু বুঝতে পারতেছি যে তোমরা পরীক্ষা দিচ্ছ এবং সেটি নাম্বার পাচ্ছ। কিছু ছেলেমেয়ে আছে তারা খানিকটা অন্য টাইপের, এরা প্রযুক্তি সায়েন্স পড়ে কিন্তু প্রযুক্তিকে গ্রহণ করতে পারে না। তো এদের দিয়ে সায়েন্স না পড়াই ভালো। যেমন প্রশ্নগুলি ডাউনলোড করে নেওয়া, সেগুলো পরীক্ষা দেওয়া, পরীক্ষার পরে নাম্বারগুলো জানানো, এটা কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া যারা তোমরা মানছ না, হয়তো অনেকে প্রশ্ন ডাউনলোড সকালে করতেছো, উত্তর দেখে তারপরে তুমি টিক দিয়ে দিচ্ছ, এটি কোনো লাভ হলো না। আমি সবচেয়ে ধন্যবাদ জানাই খালিদ হাসানকে। এই ছেলেটি এইখান থেকে অনেক দূরে গ্রামের বাড়ি গিয়েও নিয়মিত পরীক্ষা দিচ্ছে এবং সে যে নাম্বার পাচ্ছে কম, তারপরও নাম্বারটি কিন্তু আমাকে জানাচ্ছে। এইভাবে অনেক ছেলেমেয়ে আছে তারা কম নাম্বার পাচ্ছে, আবার অনেকে বেশি নাম্বার পাচ্ছে, জানাচ্ছে। আবার কেউ কেউ আছে একেবারে গো বেচারা টাইপের। এই গো বেচারা টাইপের ছেলেমেয়ে দিয়ে সায়েন্স হয় না। যারা একেবারে গো বেচারা, এদের সায়েন্স না পড়াই ভালো ছিল। এরা পৃথিবীর খোঁজ খবর রাখে না, প্রযুক্তি কিভাবে ব্যবহার করতে হয় সেটি জানে না। এই গো বেচারা টাইপের যে ছেলে মেয়েগুলি আছে, আমি বলবো তোমরা এর পরবর্তী যখন হয়তো কোনো রকম একটা ম্যাট্রিক পাস টাস দিলে, তোমরা আর সায়েন্স নাই বা পড়লে, তোমাদের দিয়ে পৃথিবীতে কিছু হবে না। কারণ তোমরা হলো প্রযুক্তিকে ব্যবহার করতে পারো না, প্রযুক্তিকে নিজের আয়ত্তে আনতে পারো না। খালি খালি সায়েন্স পড়ো, তোমাদের এই সায়েন্স কিন্তু বেশ কিছু কাজে আসবে না, ওই কোনো রকম একটা কিছু হবে। যাই হোক, আমি মূলত আজকে সেট ফাংশন সাধারণ গণিতের এই অধ্যায় নিয়ে আলোচনা করতে আসলাম। তো এই অধ্যায় মূলত সবার জন্যে, এটা সায়েন্স, এটা যারা 9-এ পড়ে তাদের জন্য যেমন, আবার 10-এ পড়ে তাদের জন্য যেমন। তোমাদের ক্লাস 10-এ ছিলে, লক্ষ্য করো 10-এর আজকে যে অবজেক্টিভ প্রশ্নগুলো এসেছে 9 অধ্যায়ের, আমি বইটা যেভাবে দাগিয়েছিলাম, যদি কেউ ভালো মতো পড়ে থাকো তার তো অনেক দিন ওই অধ্যায়টি না পড়লেও চলবে। আর সেট আমি এরপরে প্রত্যেকটা অধ্যায়ের অবজেক্টিভগুলি কিন্তু তন্ন তন্ন করে খুঁজে আমি সেটিও দাগায় দিচ্ছি। যদি আপনারা পড়তে চান পড়বেন, কোনো অসুবিধা নেই, তবে কেউ না কেউ পড়তেছে। আপনারা না পড়লে পৃথিবীতে বহু লোক আছে লেখাপড়ার, তারা পড়তেছে, তাদের হয়তো ভালো হবে। তো এখন দেখো সেটের সংজ্ঞা, আমি যেটা বলি সেটি হলো সেটের সংজ্ঞা। প্রথমে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এই সংজ্ঞাটি কিন্তু মনে রাখতে হবে, সংজ্ঞাটি মনে রাখতে হবে। অনেক সময় সংজ্ঞা যেমন পড়ে, আবার মৌখিক অনেক পরীক্ষায় বলে যে তুমি সায়েন্সের পড়ো, সেটের সংজ্ঞা দাও। তাহলে পুস্তকের বাস্তব বা চিন্তা জগতে যেটা আমি বুঝতে পারি না, হয়তো কেউ বললো যে 10টা ভূত, এটি কিন্তু সেটের সংজ্ঞা হলো না। 10টা গরু বা 10টা ছাগল সংজ্ঞা হলো, কারণ গরু ছাগল আমার জানি, বাস্তবতার সাথে মিল আছে। চিন্তা জগতে, চিন্তা জগতেও থাকতে হবে, সুসংজ্ঞায়িত থাকতে হবে, এই কন্ডিশনগুলি কিন্তু দরকার। তো এরকম হলে তাদেরকে সেট বলা হবে। তো সেট প্রকাশ করার জন্য বড় হাতের অক্ষর ব্যবহার করবো, এই বড় হাতের অক্ষরগুলো আমরা ব্যবহার করব। সেট প্রকাশের জন্য কখনো আমরা ছোট হাতের অক্ষর ব্যবহার করব না, অবজেক্টিভের জন্য কিন্তু এগুলি দরকার হবে। তারপরে দেখো যেমন 2, 4, 6 এদের 3টি সেট হলো এরকম। দেখো সেকেন্ড ব্র্যাকেট, সেট প্রকাশ দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা খুবই জরুরি, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়। যেমন সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে, এটা একটা কথা, উপাদান বলে, এলিমেন্ট বলে, উপাদান বা এলিমেন্ট বলে। যেমন এ একটা এলিমেন্ট, বি একটা এলিমেন্ট, সবগুলো মিলে কিন্তু একটা সেট। আমি বইটা একটু দাগায় দিচ্ছি, তোমরা খেয়াল করে নিও। আর উপাদান যে প্রকাশ, বিলংস টু, এইটা শব্দটি একটু মনে রাখতে হয়, বিলংস টু। অনেকে আবার ইফসুলেন পড়ে, কিন্তু ইফসুলেন যদি এটা ফিজিক্সে ব্যবহৃত হয় তাহলে ইফসুলেন, আর যদি ম্যাথে ব্যবহৃত হয়, এই সেটে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু বিলংস টু। আর যদি সদস্য না থাকে নট বিলংস টু, এটি সদস্য নেই তার নট বিলংস টু, এটা
সেট প্রকাশের পদ্ধতির একটা আছে তালিকা পদ্ধতি, আমি সব বলবো এখানে একটু একটু করে। তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। এগুলো তোমাদের আগেও জানা আছে, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি একটু কথা বলি। এই পদ্ধতিতে সকল উপাদান সুনির্দিষ্ট উল্লেখ থাকতে হবে, হ্যাঁ সেটা আসতেছি। এবং আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা নির্দেশ করব, উল্লেখ থাকতে হবে। এবং দেখো এর মধ্যে আবদ্ধ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করতে হবে। যেমন দেখো এ একটা, বি একটা, তো কমা ব্যবহার করা হয়েছে, মাঝখানে মাঝখানে কমা ব্যবহার করা হয়েছে। এই যে তিনটা, এখানে কমা ব্যবহার করা হয়েছে। অনেকে কমা দেয় না। যেমন আবার বাংলায় যদি অক্ষরে আমরা যদি এখানে নামে বলি নিলয়, তৃষা, শুভ্রা, এগুলি এরাও একটা সেট হতে পারলো। তো সেট গঠনের পদ্ধতি এটা কিন্তু এবার গঠন পদ্ধতি। এতক্ষণ আমরা যেটা বললাম তালিকা, অর্থাৎ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এ বি সি 2 4 6 নিলয়, তৃষা, শুভ্রা, এরকম সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। আরেকটি কথা এখানে বলা হলো যে দেখো এক্স সাজ ড্যাট, এই সাজ ড্যাট শব্দটি আমিও আগে বলেছি, এটা এরকম বোঝায় যে এক্স সাজ ড্যাট, তাহলে এক্স এর পূর্বে এক্স কে, তার ব্যাখ্যা আমরা এখানে করব। এক্স এর স্বাভাবিক বেজোড় সংখ্যা। তো পৃথিবীতে স্বাভাবিক বেজোড় সংখ্যা কয়টা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না, একটু হাজার, কোটি, লক্ষ হতে পারে। এখন থেকে গুণা শুরু করলে যদি আমরা 2 4 6 8 10 12 14 16 করে গুনতে থাকি, তাহলে এই জীবন শেষ হয়ে যাবে, গুণা শেষ হবে না। এই জন্যে এই যে পদ্ধতি, এটাকে বলা হবে তোমার স্বাভাবিক বিজোড় সংখ্যা। এটা সেট গঠন পদ্ধতি থেকে আসে। আবার দেখো নবম শ্রেণীর 5 জন শিক্ষার্থী, মাত্র 5 জন বলা হয়েছে, কিন্তু কোন 5 জন শিক্ষার্থী? প্রথম থেকে 5 জন, না শেষ থেকে 5 জন, না মিডল থেকে 5 জন, নির্দিষ্ট করে দেওয়া হয়নি। এই জন্য এটাও কিন্তু একটা সেট গঠন পদ্ধতির অংশ হয়ে গেল। এগুলো কিন্তু খুব খেয়াল করতে হবে। অবজেক্টিভ দেখবা এই সমস্ত জিনিস দিয়ে অবজেক্টিভ তৈরি করা হয় মেন বই। আচ্ছা, যেমন আরেকটা দেখো, এই যে বলা হলো 7 14 21। এবার এই যে পদ্ধতি, এটা কিন্তু তালিকা পদ্ধতি। এই তালিকা পদ্ধতিতে আমরা গঠন যেতে হবে, এটা পরীক্ষা খুবই পড়ে। এটা আছে তালিকা পদ্ধতি, এটা তালিকা, হ্যাঁ তালিকা থেকে যেতে হবে গঠনে। তো এর উপাদান হচ্ছে 7 14 21 28। তো আমাদের এখানে দেখতে হবে যে এই উপাদানগুলির ভিতরে কি মিল আছে। মিল হলো 7কে 2 দিয়ে গুণ করলে 14 হয়, 7কে 3 দিয়ে গুণ করলে 21 হয়, 7 দিয়ে 4 দিয়ে গুণ করলে 28 হয়। তো 7-এর গুণিতক হবে, 7-এর গুণিতক হবে। অনেক সময় আছে গুণিতক এবং গুণনীয়ক, এটা কিন্তু আমরা একটু খেয়াল করব। এই গুণিতক, এগুলো গুণিতক, গুণ করে করে সামনের সংখ্যাগুলি পাওয়া যাবে। এই গুণিতক আর গুণনীয়ক অনেকে কিন্তু ভুল করে ফেলে। তো প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7-এর গুণিতক এবং 28 থেকে বড় নয়। 7-এর গুণিতক 28 থেকে বড় নয়। তাহলে আমরা বলতে পারি, এখান থেকে এটাও বলা থাকে, দেখো 7-এর গুণিতক এবং 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 28, এটিও কিন্তু বলতে পারি। কি বলা হয়? 7-এর গুণিতক। তাহলে 7-এর আগ পর্যন্ত কিন্তু 7-এর কোনো গুণিতক নেই। যখনই 7 হলে একটা গুণিতক পাওয়া গেল, আবার 14 হলে একটা গুণিতক পাওয়া গেল, 21 হলে আরেকটা পাওয়া গেল, 28 হলে আরও একটা পাওয়া গেল। আবার যদি কেউ এভাবেও লেখে, আমি দেখো এখানে লিখে দিচ্ছি ছোট আগেই, এটা হয়, আমার এই লেখাটা চিকন হয়ে গেছে এরকম। 7 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 28, কিন্তু 7-এর গুণিতক। তাহলে এটা দিলেও হয়, আবার এটা অনেকভাবে হয়, আমরা ক্লাসে দেখালাম 22 প্রকারের হতে পারে। আচ্ছা, এবার আমরা আরো গুণনীয়ক, এই গুণিতক গুণনীয়ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। গুণিতক এবং গুণনীয়ক 28 গুণনীয়ক মানে হলো 28কে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাঙাবো। 28কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 7 দিয়ে যায়, 14 দিয়ে যায়, 28 নিজে দিয়ে। তাহলে এই যে 28কে কি কি দিয়ে ভাগ করা যায়, সেগুলিকে বলা হবে 28-এর গুণিতক। আমি একটু দাগ দিয়ে দিলাম। 28কে কি কি দিয়ে ভাগ করা যায়, আমি এইটাকে দেখি, আমার এখানে একটু সমস্যা হয়ে গেল। 28কে কি কি দিয়ে ভাগ করা যায়? 28কে 1 দিয়ে ভাগ করা যায়, 28কে ভাগ করা যায় 1 দিয়ে, 28কে ভাগ করা যায় 2 দিয়ে, 28কে ভাগ করা যায় 4 দিয়ে, 28কে 7 দিয়ে, 28কে 14 দিয়ে, 28কে আবার 28 দিয়েও ভাগ করা যায়। তাহলে এই যে কি কি দিয়ে ভাগ করা যায়, সেগুলিকে বলা হবে কিন্তু গুণিতক।
হ্যাঁ, সেগুলিকে বোঝাবে হলো কিন্তু গুণিতক। যাই হোক, তাহলে গুণিতক কারা হলো? 1 2 4 7 14 28, এগুলো হচ্ছে গুণিতক। এগুলো খেয়াল করতে হবে। দেখো, যখন আমি এই অধ্যায়ের প্রশ্ন করব, তোমাদের আগামী মঙ্গলবার এই অধ্যায়টা পরীক্ষা আছে। তোমরা নতুন ক্লাস 9-এ পড়ো, অনেকেই প্রশ্ন ভালো করছো, আমি বুঝতে পারি, আবার অনেকে করতেছো না। না করলে সে তার কপাল নিয়ে থাকবে, আমি তো এক কথা বারবার বলতে আছি। এখানে একটা লক্ষ্য করো, সি 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 ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এন, অর্থাৎ পূর্ণ সংখ্যা 1 2 3 ধনাত্মক। আর শুধু বলে পূর্ণ সংখ্যা, তাহলে -1 -2 0 এগুলি চলে আসবে, তখন হবে জেড। এটা কিন্তু এন, এবং এক্স স্কোয়ার লেস দ্যান 18, তাহলে এখানে মাইনাস নেওয়ার কোনো সুযোগ নেই। এক্সের জায়গায় 1 বসাও 1 হবে, 2 বসাও 4 হবে, 3 বসাও 9 হবে, 4 বসাও 16 হবে, 5 বসালেও হবে, 5 5 25। এটি কিন্তু হবে না, কারণ এক্স স্কোয়ার, এক্স এর মান যা নিব সেটাকে স্কোয়ার করলে 18 থেকে কম হতে হবে। এই 5টা কিন্তু হতে পারবে না এখানে, ঠিক আছে? তাহলে হলো কত? 1 2 3 4, এই 4টা হলো। আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি একটু কেমন করে হয়, এটা লক্ষ্য করো। এবার এই যে কাজের কিছু অঙ্ক আমি সমাধান সেগুলো করে দেবো। কাজ কিভাবে হয় দেখি আমরা একটু। -9 -6 -3 3 6 9 সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। লক্ষ্য করা যাবে এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাস আছে, মাইনাস থাকে, আবার পূর্ণ সংখ্যা আছে যেহেতু, বা জিরো নেই। তবে আরেকটা কথা লক্ষ্য করো, এটা আছে 9 3-এর গুণিতক। 6 3 3 সবই 3 3 3 3 দিয়ে কাজ হয়, 3-এর গুণিতক দিয়ে হয়েছে এখানে। তো বলা যাবে যে এক্স বিলংস টু জেড, যেহেতু মাইনাস আছে, এক্স বিলংস টু জেড সাজ ডেট, অক্ষরটা একটু তেরাবেরা হয়ে গেছে, এটা না বোঝার কিছু নেই। এক্স বিলংস টু জেড, জেড কেন? এখানে মাইনাস থাকার কারণে জেড ব্যবহার করা হয়েছে। সাজ ডেট 3-এর গুণিতক, এক্স এক্স হচ্ছে কি 3-এর গুণিতক, এক্স 3-এর গুণিতক, আমি এখানে লিখে দিয়েছিলাম সেটা 3-এর গুণিতক, এবং -9 তার থেকে তার সমান অথবা তার থেকে বড়, এবং +9 তার সমান বা তার থেকে ছোট। অর্থাৎ এই জিনিসটাকে এভাবে কিন্তু লেখা যায়। হ্যাঁ, তোমরা বইতে আমি কথা বলেও দিচ্ছি, তোমরা ঠিক মতো লিখে নিও। আচ্ছা, আরেকটি দেখো, আমার লিখতে হয় কার্সার দিয়ে, তো এখানে বলা হচ্ছে যে এক্স ওয়াই কিউ লেস দ্যান ইকুয়াল টু 18। এখানে একটা কথা বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা যদি বলা হয়, এটা কিন্তু এন নয়, পূর্ণ ধনাত্মক সংখ্যা হলে আগেরটার মধ্যে পার্থক্য ছিল, আগেরটার মধ্যে পার্থক্য ছিল পূর্ণ ধনাত্মক সংখ্যা। দেখো, এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা। তাহলে জিরো হতে পারবে, মাইনাস হতে পারবে, জিরো মাইনাস সব কিছু সম্ভব। একটু একটু এই যে ব্যবধান, এটা কিন্তু দুটোর মধ্যে ব্যবধান আমি একটু ক্রস দিয়ে দিলাম, ইম্পর্টেন্ট খুবই। পূর্ণ সংখ্যা জেড, এখানে এখানে কেমন জেড দিয়ে প্রকাশ করা হবে। আমি যেহেতু কথা বলছি মুখে, অসুবিধা নেই। এখানে কেমন একটা হয়ে গেল, তাহলে হবে কি -2 স্কোয়ার করলে 4 হবে, সেটা নিশ্চয় 18 থেকে ছোট। -1 স্কোয়ার কিউব কিউব, -1 -2 যদি আমরা কিউব করি, -2 যদি আমরা কিউব করি, তাহলে হয় কত? 8 নেওয়া যাচ্ছে। -1 কিউব করলে তাও নেওয়া যাচ্ছে, 0 কিউব করলেও নেওয়া যাচ্ছে, 1 কিউব করলেও নেওয়া যাচ্ছে, 2 কিউব করলেও নেওয়া যাচ্ছে। অর্থাৎ -2 -1 0 1 2, কিন্তু 3 যদি আমরা কিউব করি, 3 3 9, 3 3 9, 3 9 27 হয়ে যায়, 3 নেওয়া যাবে না। এই জন্যে -2 নেওয়া যাবে, -1 নেওয়া যাবে, 0 নেওয়া যাবে, 1 নেওয়া যাবে, এবং 2ও নেওয়া যাবে। জায়গাটি আমি একটু পরিষ্কার করে দিই। তাহলে মূলত এখানে -2 -1 0 1 এবং 2 নেওয়া গেল। সসীম সেট, যে উপাদান সহ গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে, মানে গণনা করা যায়
2টা 3টা 4টা 5, যেমন ডি। ডি হলো যেমন ডি এক্স ওয়াই জেড, এখানে 3টা উপাদান আছে, আমরা গণনা করতে পারি। হ্যাঁ, আচ্ছা ই হলো 3 9 3 6 9 করতে করতে 60 পর্যন্ত, তাও গণনা করা যায়। এইসব কোথাও কতগুলো হয়। আবার বলতেছে এফ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। এই শুধু মৌলিক সংখ্যা হলে কিন্তু গণনা করতে পারতাম না। পৃথিবীতে মৌলিক সংখ্যা হাজার লক্ষ কোটি হতে পারে, কিন্তু বলা হলো 30 থেকে 70 এর ভেতরে যে মৌলিক সংখ্যা সেগুলি 30 থেকে 70। 30 তো মৌলিক সংখ্যা না, 31 কিন্তু মৌলিক সংখ্যা। তারপরে 32ও না, 33ও না, 34ও না, 35ও মৌলিক না, 36ও না, 37 আবার মৌলিক সংখ্যা। এরকম তাহলে এরকম করতে করতে আমরা এখানে দেখবো 9টি মৌলিক সংখ্যা আছে 30 এবং 70-এর মধ্যে। সুতরাং এখানে কিন্তু 9টি উপাদান যেহেতু নির্দিষ্ট আছে, সুতরাং এটিও কিন্তু সসীম সেট। সসীম মানে নির্দিষ্ট করে দেওয়া যাবে। তা এগুলি কিন্তু প্রশ্নের মধ্যে থাকবে। এই প্রশ্ন এখান থেকেই করা হয়, সেগুলি আমি তোমাদের এর পরে আমি 2020 সাল, 19 সাল, 18 সালের প্রশ্নগুলি সলভ করে দেব আমি অবজেক্টিভের, সেটা দিলে বোঝা যাবে। সেটি হয়তো পরের ক্লাসে হবে। অসীম সেট, যে সেট উপাদানের সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে অসীম সেট বলে। গণনা করে কি করা যায় না, শেষ করা যায় না। যেমন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, পৃথিবীতে বিজোড় স্বাভাবিক সংখ্যা কতগুলি আছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, এই জন্যই গণনা করে শেষ করা যাবে না। স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 করতে 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 হাজার লক্ষ কোটি হতে পারে, আমরা গণনা করে শেষ করতে পারবো না। পূর্ণ সংখ্যার সেট -3 -2 1 2 0 ইত্যাদি হাজার লক্ষ কোটি হতে পারে, এগুলো আমরা গুণে কিন্তু শেষ করতে পারবো না, সসীম। মূলদ সংখ্যা এই এ হবে পূর্ণ সংখ্যা, প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, জিরো হতে পারে। আর বি হচ্ছে কি ধনাত্মক সংখ্যা হতে হবে, হ্যাঁ, জিরো হতে পারবে না। তাহলে কিউ এটাও কিন্তু মূলত সংখ্যার সেট, এইগুলিও কিন্তু তোমার অসংখ্য হতে পারে। তো এখানটা একটি কথা বলি, আমার এন সবচেয়ে কম বাস্তব সংখ্যাগুলি, স্বাভাবিক সংখ্যা, এবং সেটি ধনাত্মক সংখ্যা, এই জন্য এন। আর জেডের ভেতরে কিন্তু দেখো এনও রয়ে গেছে, 1 2 3 রয়ে গেছে। আমি লিখতে পারি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, উচ্চতর গণিতেও আছে, আমি এটুকু লিখতে পারি এন সাবসেট অফ জেড। আবার দেখো এই যে মূলত সংখ্যা, এখান থেকে কিন্তু আবার ভগ্নাংশ যেমন আসবে, ধনাত্মক রাশি যেমন আসবে, ঋণাত্মকও যেমন আসবে, জিরো আসতে পারে। তাহলে বলতে পারবো যে এই কিউর ভিতরে কিন্তু জেড রয়ে গেছে, তাহলে বলতে পারবো কিউ সাবসেট জেড সাবসেট অফ কিউ, এটাও বলা যাবে। আবার দেখো এই সবগুলি এন কিউ এবং জেড সবগুলি নিয়ে কিন্তু আর গঠিত, বাস্তব সংখ্যা গঠিত। তাহলে বলা যাবে কিউ সাবসেট অফ আর, অর্থাৎ আর সবচেয়ে বড়, তারপরে কিউ, তারপরে জেড, এন সবচেয়ে ছোট, আর এর ভিতরে এন আছে, জেড আছে, কিউ আছে, সুতরাং আর সবচেয়ে বড়। সুতরাং এটা যেন আমাদের খেয়াল থাকে, ভালো একটা প্রশ্ন। অনেকে বলতে পারো স্যার মুছিয়ে দিলেন, মুসা হয়ে গেছে কিরকম করে, দেখি আমি আরেকবার লিখে দিই, তোমাদের অনেকের মনে থাকবে না হয়তো। এন এবার লাল আসলে সাবসেট অফ কেটা হবে কিউ, না জেড, জেড জেড, তারপর সাবসেট অফ কি হবে কিউ। এটি হলো কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। যদি এটুকু আসে সেটুকু ঠিক আছে, এটুক থাকলে সঠিক, যদি এটুক থাকে তাহলেও সঠিক, যদি এটুক থাকলে তাহলেও সঠিক। যাই হোক, দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাবে তো সেই যেতেই থাকবে, 1 2 3 4 5 6 যেতেই থাকবে, এ যেমন একটা, বি একটা, সি একটা ইত্যাদি। এই জন্য স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট, এটির কোনো শেষ হয় না। দেখো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে, কোনটা অসীম কোনটা সসীম। দেখো 3 5 7 8 তো নেই, মাত্র 3টি অঙ্ক আছে, এটা কিন্তু নির্দিষ্ট করে গুণে রাখা গেল, এটা সসীম, সসীম সংখ্যার সেট, ঠিক আছে। 1 2 2 স্কোয়ার,
তারপর 2 3, তারপর 2 4 করতে করতে 2 এর পাওয়ার 10, সে যত সংখ্যা হোক এরাও কিন্তু নির্দিষ্ট গুণে রাখা যায়, ওটা সসীম। 3 3 স্কোয়ার 3 কিউ ডট 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 দিয়ে হাজার হতে পারে, শেষ নেই, এটি কিন্তু অসীম। আমার অসীম লেখাটা কিরকম একটা হয়ে গেছে, এটা একটা অসীম লেখাটা আবার লিখে দেবো, এটা কিন্তু অসীম। এটা এই তো সুন্দর হয়েছে, এটা হলো অসীম। আচ্ছা, এবার দেখো জেড সাজ দ্যাট জেড পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, জেড, আমি যে জেড কথা বলেছিলাম, এবং এক্স এর মান 4 থেকে মাইনাস। তো 4 থেকে মাইনাস হলে কি হবে, মাইনাস সংখ্যা তো 1000 পর্যন্ত হতে পারে, যেমন 4 থেকে মাইনাস 4 পর্যন্ত যেতে পারবে না, 4 থেকে ছোট, অর্থাৎ 4 পর্যন্ত আমরা যাব না। 4-এর পেছনে যা কিছু আছে, তো 4-এর পেছনে 3 আছে, 2 আছে, 1 আছে, 0 আছে, -1, -2, -3, -4, এর পেছনে আরো অনেক আছে, -5, -6, -7, হাজারও হতে পারে, এতগুলি হতে পারে, শেষ নেই। সুতরাং এটি কিন্তু একটা অসীম সেট, এটিও কিন্তু একটা অসীম সেট। এই অসীম সেট ভালো লেখার সময় লেখা যায়, এটা একটা অসীম সেট। আচ্ছা, পি বা কিউ, পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দ্যান 1, এটা কিন্তু মূলদ সংখ্যার একটা ব্যাপার। কিউ তা মূলদ সংখ্যাও কিন্তু, মূলদ সংখ্যা বলো, স্বাভাবিক সংখ্যা বলো, তারপরে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলো, ধনাত্মক সংখ্যা বলো, সবই কিন্তু অসীম সেট। আরেকটি হলো ওয়াই বিলংস টু এন। এন কিন্তু বাস্তব সংখ্যা, 1 2 3-এর বেশি যাওয়া যাবে, 1 2 3 ধনাত্মক, এবং ওয়ার এমন কিছু মান করতে হবে যে মানটিকে স্কোয়ার করলে 100 থেকে ছোট হবে, কিন্তু কিউব করলে আবার 100 থেকে বড় হয়ে যাবে। স্কোয়ার করলে 100 থেকে ছোট হবে, আবার কিউব করলে কিউব যদি আমরা করি সেটি কিন্তু 100 থেকে ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে। এর আবার একটা হিসেব করতে হবে, যেমন 5, যদি 5কে আমরা স্কোয়ার করি 5 5 25, এটা কিন্তু 100 থেকে ছোট, তো ঠিক আছে। তো আবার যদি 6কে স্কোয়ার করি 636, ঠিক আছে। 7কে স্কোয়ার করি 7 7 49, ঠিক আছে। 8 স্কোয়ার করি 8 8 64, ঠিক আছে। 9কে স্কোয়ার করলে 9 9 81, তাও ঠিক আছে, সবই কিন্তু 100 পেছনে। এবার বলা হচ্ছে ওয়াই কিউব, ওয়াইয়ের আমরা একটা মান হতে হবে, সেটা কিউব করলে কি 100 থেকে বড় হয়ে যাবে। 5কে কিউব করলে 125, তাহলে 100 থেকে বড়। তো 6কে কিউব করলে 216 সম্ভবত, 7কে কিউব করলে সম্ভবত 243, 8কে কিউব করলে 512, 9কে কিউব করলে তোমরা করে দেখবা কত হয়। তা এগুলি সবই কিন্তু 100 থেকে বড়, কিউব করলে 100 থেকে বড় হবে, স্কোয়ার করলে 100 থেকে ছোট হবে, সেটি একটা ব্যাপার। ঠিক আছে, আমি একটু তুলে দিই, আমার বইটা তো একেবারে ঠিক করে নিয়ে যাবে, আমি মুছে দিলাম, সব মুছে দেবো, খারাপ দেখা যাচ্ছে। এই সেলেট, বুঝতে পারছো, ম্যাজিক সেলেট, ম্যাজিক সেলেট, সব ম্যাজিকের মতো বুঝে যাবে, কতবার লেখা যাবে তার ঠিক নেই। এমন কি হবে, তোমার ছোট ভাই বোন যারা পড়াবে তাকে আবার লেখা যাবে, দিলাম, কত সুন্দর হয়ে গেল। আচ্ছা, ফাঁকা সেট, যে সেটে কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ফাই দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু এই ফাইয়ের কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না। হ্যাঁ, ফাইয়ের কোনো ব্র্যাকেট, তো ফাই দিয়ে প্রকাশ যেমন করা হয়, আবার প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এরকম সেকেন্ড ব্র্যাকেটের দিয়েও ফাঁকা সেট প্রকাশ করা হয়। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0 দিলে হবে না, ফাঁকা সেট ফাইকে যদি কেউ এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেয় এরকম তাহলেও কিন্তু হবে না। তুমি ফাই লিখতে চাও, শুধু ফাই লিখবা, অথবা এই সেকেন্ড ব্র্যাকেটটা লিখবা, এটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ঠিক নেই। ঠিক আছে, প্রকাশ করা হয়, যেমন হলি ক্রস স্কুলের 3 জন ছাত্র। তো হলি ক্রস তো একটা বালিকা স্কুল, এখানে 3 জন ছাত্র হতে পারবে না, এখানে 3 জন ছাত্রী হতে পারবে, সুতরাং এটি কিন্তু হলো না
এই যে ফাঁকা সেট। আবার বলতেছে এক্স বিলংস টু এন, এন মানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 রা এন, এখানে এক্স এর মান 10 থেকে বড় 11 থেকে ছোট। এবার বলো 10 এবং 11 এর মাঝখানে কি কোনো পূর্ণ সংখ্যা নেই? কিন্তু যদি এখানে বলতো এক্স বিলংস টু জেড বলতো, তাহলে কিন্তু জেড কিন্তু ভগ্নাংশ হতে পারে। সেক্ষেত্রে 10 এবং 11-র মাঝে অবশ্যই ভগ্নাংশ আছে, সেক্ষেত্রে কিন্তু ফাঁকা সেট হতো না। খুব সাবধান। আরেকবার বলি, এখানে এন থাকার কারণে এন যেহেতু স্বাভাবিক ধনাত্মক সংখ্যা সমূহ, এই জন্য 1 2 3 এরকমগুলি হবে, পূর্ণ সংখ্যা হবে। 10 এবং 11-র মধ্যে হবে এটা, এই জন্যে। কিন্তু যদি আমরা এখানে জেড বলতাম, জেড কিন্তু ভগ্নাংশ, সেক্ষেত্রে কিন্তু এটাকে ফাঁকা সেট বলা যেত না। আমি জানি না তোমাদের কতটা বুঝে আইছে। আচ্ছা, এক্স বিলংস টু এক্স মৌলিক সংখ্যা এবং 23 এবং আরেকটা কথা বলা 23 এবং 29-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে। আমরা দেখি এবার, এগুলো কিন্তু খুব দরকারি জিনিস। 23 এবং 29-এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা আছে কিনা। 23 থেকে বড়, 23-এর পরে 25 মৌলিক না, 26 মৌলিক না, 27 মৌলিক না, 28 মৌলিক না। কাজেই 23 এবং 29-এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা নেই বলে এটা কিন্তু একটা ফাঁকা সেট। ফাঁকা সেট। ভেন চিত্র, জন ভেন নামে একজন বিজ্ঞানী, জন ভেন, যার জন্ম 1834, মৃত্যু 1923। এবারটা মেলা 99 বছর বেঁচে গেছে, প্রায় 90 বছর, 99 বছর বেঁচে, 99 বছর। একটা লোক 99 বছর বেঁচে আছে, 99 বছর বিজ্ঞানী। মাথায় কি আর গিলু থাকলে একদিন বেঁচে থাকে? যাকবো। তো 99 বছর তিনি বেঁচেছেন জন ভেন। এতে বিবেচনাধীন সেটগুলিকে সমতল অবস্থিত বিভিন্ন আকারে জ্যামিতিক চিত্র, আয়ত, বৃত্ত, ত্রিভুজ ইত্যাদি ব্যবহার করেন। তার নাম অনুসারে এটাকে বলা হয় ভেন চিত্র। ঠিক আছে, এই ভেনের নাম অনুসারে একে বলা হবে ভেন চিত্র। তিনি 1834 সালে জন্মগ্রহণ করেন। আর সেট আবিষ্কার করেন জর্জ ক্যান্টর। জর্জ বর্গুজা জয়রের, জর্জ ক্যান্টর, কয়জা বলা আকার দন্ত 9 এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। জর্জ ক্যান্টর 1874 সালে, 1874 সালে জর্জ ক্যান্টর সেট আবিষ্কার করেন। লিখে নাও তোমরা বা মনে রাখো, বা আমার ভিডিও থাকলে বুঝতে পারবা। আমি তো একটুবার মুছে দেবো। তোমরা ভাবো যে আমার বইটা আমরা নষ্ট করে ফেলাবো, এটা কোনো সুযোগই নেই, তাই এটা মুছে দেবো। মুছে দিলাম। এবারটা এই গেল। তো জর্জ ক্যান্টর আমি একটু রাখবো, আরো কিছু সময় রাখবো এটা তোমাদের বোঝানোর জন্যে। জর্জ ক্যান্টর এটা সেট আবিষ্কার করে। জর্জ ক্যান্টর সেট আবিষ্কার করে, সেটের আবিষ্কার জর্জ ক্যান্টর। আচ্ছা, উপসেট। এ ইকুয়াল টু এ বি একটি সেট। এই সেটের উপাদান থেকে এ বি বানানো যায়, এ বানানো যায়, বি বানানো যায়। এগুলো প্রত্যেকে আছে উপসেট। হ্যাঁ, প্রত্যেকে উপসেট। আবার এটা ফাইও থাকে। তাহলে উপসেট ফাই যে কোনো সেটের একটা উপসেট। এ সেট সুতরাং কোনো সেট থেকে যতগুলি সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে বলা হবে উপসেট। কোনো সেট থেকে যতগুলি সেট গঠন করা যায় প্রত্যেকে বলা হবে উপসেট। এবং তার চিহ্ন কিন্তু এটা কিন্তু প্রকৃত উপসেট না, এমনি নর্মালি উপসেট। আর প্রকৃত উপসেটের চিহ্ন আছে এটা মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট। প্রকৃত উপসেটের চিহ্ন এটা হলো নর্মালি উপসেট। সেক্ষেত্রে ফাইও কিন্তু প্রকৃত উপসেটের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, ফাইও কিন্তু প্রকৃত উপসেট। যদি ফাইকে কেউ এটা এই চিহ্ন দিয়ে প্রকাশ করে বা উপসেটের চিহ্ন দিয়ে প্রকাশ করে, তাতে কোনো অসুবিধা নেই। ফাই হলো উপসেট, এবং শুধু উচ্চ উপসেট না, প্রকৃত উপসেট। ফাই হচ্ছে প্রকৃত উপসেট। আমি বললাম যেটা উপসেটের চিহ্ন নর্মালি যে উপসেটগুলি থাকে, এর উপসেট। এর ভিতরে প্রকৃত কেউ আছে, অপ্রকৃত কেউ আছে। আর প্রকৃত উপসেটের চিহ্ন আছে এরকম, মনে রাখবা। আর এটা নর্মাল উপসেট। আচ্ছা,
আর ফাই যে কোনো সেটের উপসেট না, শুধু প্রকৃত উপসেটও বটে। যদি কখনো ফাইয়ের ক্ষেত্রে এটি লেখা থাকে তাও কারেক্ট, এটি লেখা থাকলে বেশি কারেক্ট। পি ইকাল টু 1 2 3, কিউ ইকাল টু 2 3, আর ইকাল টু 1 3। তাহলে পি কিউ এবং আর প্রত্যেকে পি এর উপসেট, অর্থাৎ তাহলে দেখো পি নিজেই পি এর কিন্তু উপসেট, কিন্তু এটা কিন্তু অপ্রকৃত, এটা লিখে দিচ্ছিলাম, এটা কিন্তু কি অপ্রকৃত উপসেট, অপ্রকৃত। কারণ কি পি এর ভিতরে 3টা উপাদান আছে আর এই পি এর মধ্যেও 3টা উপাদান আছে, সুতরাং এটা অপ্রকৃত উপসেট, কিন্তু অপ্রকৃত। আবার কিউ দেখো 2 3, পি এর উপসেট অবশ্যই, কিউ এর ভিতরে উপাদান আছে 2টি, আর কিউ এর মধ্যে আছে পি এর মধ্যে 3টা আর কিউ এর মধ্যে 2টা, সুতরাং কিউ হবে পি এর একটা উপসেট এবং প্রকৃত উপসেট। আর এর ভিতরে আছে 2টা, সেগুলির মধ্যে আবার পি এর মধ্যেও আছে, সুতরাং আরও পি এর একটা প্রকৃত উপসেট। সুতরাং বোঝা গেল প্রকৃত উপসেট ওই সেট যার ভেতরে মূল সেট থেকে কমপক্ষে একটা উপাদান কম আছে। আরেকবার বলি, প্রকৃত উপসেট ওই সেটকে বলা হয় যার মধ্যে মূল সেটে যে উপাদানগুলি থাকে তার থেকে একটা উপাদান কম থাকবে। হ্যাঁ, এগুলি তার মানে এটা 2টো থাকতে পারে, 3টেও থাকতে পারে, কিন্তু একটা কম থাকতেই হবে। 3 4 5 6, 3 5, আবার এতে যা আছে এখানে তার থেকে ভিন্ন কিছু থাকলেও হবে না, এর থেকে নিতে হবে। যেমন 3 4 5 6, এখানে 3 5, তাহলে বি হচ্ছে এর উপসেট, শুধু উপসেট না প্রকৃত উপসেট। এগুলি সব দিয়ে কিন্তু প্রশ্ন তৈরি করা হবে। এবার দেখো পি ইকাল টু এক্স ওয়াই জেড, উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। উপসেট দেখো এখানে একটা 2টো 3টা উপাদান আছে, তাহলে উপসেট হবে 2 এর পাওয়ার 3 মানে 8টি। 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। কিন্তু প্রকৃত যদি হয় তাহলে এইটা বাদ যাবে, এই মেইন যেটা এটা বাদ যাবে, এটা বাদ দিয়ে, কারণ একটা কম থাকবে। এখানে 2টো আছে 2টো আছে 2টো আছে, একটা মোটে নেই। কোন সেট উপাদান সংখ্যা n হলে ওই সেট উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার, এটা খুব ভালো প্রশ্ন, 2 টু দি পাওয়ার nt। প্রকৃত উপসেট হবে তার থেকে 1 কম, এই দেখো 1 কম। তাহলে যদি কোনো সেট উপাদান সংখ্যা 3টা হয় তার উপসেট হবে 8টি, আর প্রকৃত উপসেট হবে 8 থেকে 1 কম মানে 7টি। সেটের সমতা, বি একটা সেট এর সমান যদি হতে হয় তাহলে কি হতে হবে, এ এবং বি সমান হওয়ার কন্ডিশন হলো এ বি এর উপসেট হবে এবং বিও এর উপসেট হবে। যেমন লক্ষ্য করো এই জায়গাটি, এর ভিতরে 3 5 7 আছে, এখানে আছে 5 5 3 7, কিন্তু এলোমেলো আকারে আছে। হিসাব মতো এখানে 3 আছে, এখানে 3 আছে, দেখো এই 3 আছে, এই 3 আছে, এই 5 আছে, এখানে 5 আছে, এই 7 আছে, এখানে 7 আছে, এই 3 কিন্তু 2 বাজার কোনো যায় আসে না। সুতরাং এখানে যে উপাদানগুলি আছে ওখানে যদি সেই উপাদানগুলি থাকে, যদি এলোমেলো থাকে, একটা দুবারও থাকে, তাহলেও সেই সেটকে কিন্তু মূলত সমান সেট বলা যাবে। আমি একটু বেশি হয়ে গেছে, সমান সেট বলা যাবে। আবার সি দেখো 7 7 3 5 5 এরকম হয়ে গেছে। এই যে এর ভিতরে আবার দেখো মূল সংখ্যা 3 5 7, এটাও কিন্তু ওই সেটের সমান, এ সেটের সমান। আবার এটা আবার বি সেটেরও সমান, বি হলো এ সেটের সমান, আবার বি হলো সি সেটেরও সমান। সুতরাং এ বি সি 3টা সেটই সমান। খুব সাবধান হতে হবে এই জিনিসগুলো। মেন বইটা আমি কিন্তু একটু দেখো কিভাবে দেখাচ্ছি লাইন লাইন, আর তো মুছে দিচ্ছি অনেকগুলো। সেটের অন্তর মানে বিয়োগ, দেখো এ একটা সেট এইগুলি, আবার বি একটা সেট হচ্ছে এইগুলি। এখন এ থেকে বি বিয়োগ করে দেখো বাদ যাবে কোনটা, এই 3 আর 3 মিলে যায় বাদ যাবে, 5 আর 5 মিলে যায় বাদ যাবে, থাকবে কত 1 2 4 থাকবে। দেখেছো, এ থেকে বি বিয়োগ করলে 1 2 4 থাকবে, একে বলে বাদ পড়া হয়, বিয়োগ বাদ। উদাহরণ 6, পি ইকাল টু এক্স, এক্স সাজ দ্যাট
এক্স 12 গুণনীয়ক সম, গুণিতক না গুণনীয়ক, মানে 12 ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত উপাদান আছে, অখণ্ড উপাদান, 1 আছে 2 আছে, 1কে 12 দিয়ে ভাগ করা যায়, 2কে 12 দিয়ে ভাগ করা যায়, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, 12কে 4 দিয়ে ভাগ করা যায়, 12কে 6 দিয়ে ভাগ করা যায়, 12কে 12 দিয়েও ভাগ করা যায়। এগুলো সবই কিন্তু হলো 12 গুণনীয়ক, এগুলো সবই 12 গুণনীয়ক। সুতরাং একটু খেয়াল করতে হবে, আমি আরেকবার মুছে দিই। কি মজা, ম্যাজিক সিলেক্ট, ম্যাজিক সিলেক্ট, বিয়োগ করে যায় আগের মতো। সার্বিক সেট, আলোচনার সংশ্লিষ্ট সকল সেটকে নির্দিষ্ট সেটের উপসেট বলে। সকল সেট, যে সেটের উপসেট, সেই মূল যে সেট তাকে বলা হবে সার্বিক সেট বা মাদার সেট। ঠিক আছে, পূরক সেট, পূরক। দেখো ইউ একটা সেট ইত্যাদি, 1 2 3 4 5 6 7 একটা সেট ইউ। আচ্ছা, আর এ হলো এইগুলি, আর বি হলো এইগুলি। তাহলে এ পূরক হবে কত? ইউ মাইনাস। যদি সার্বিক সেট কোথাও থেকে যায় তখন পূরক সেট করতে গেলে সার্বিক যে সেট বা মাদার যে সেট বা আদি যে সেট সেখান থেকে বিয়োগ করতে হবে। আমরা আগে দেখাইছি। সংযোগ সেট, দেখো সি হলো 3 4 5, ডি হলো 4 6 8, সি ইউনিয়ন ডি হবে, সবগুলি হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 8 হবে। 3 4 5, 3 4 5 এগুলি আছে সি এর মধ্যে। আমরা অন্য একটা কালি দিয়ে দিই, কালির তো অভাব নেই। আর 6 আছে ডি এর মধ্যে, 8ও আছে ডি এর মধ্যে, আবার 4ও আছে ডি এর মধ্যে। সেই ক্ষেত্রে যখন ইউনিয়ন হবে তখন 3 হবে, 4 হবে, 5 হবে। 4 যদি একবার নেওয়া হয়েছে আর নেওয়া যাবে না, 6 আর 8 হবে। দেখো ইউনিয়ন, সি ইউনিয়ন। আবার যখন সেট হবে, যখন যেখানে মিলেছে, যেটি হ্যাঁ যেখানে মিলেছে এইটা আসবে, শুধু এইটা আসবে, মিলটা আসবে, মিল মানে 4 আসবে শুধু, আর কেউ আসবে সেট। এদিকে আবার ইন্টারসেকশন বলা হয়, ইন্টারসেকশন। এটাও তাই একইভাবে, এটাও তাই একইভাবে। দেখো পি ইকুয়াল টু এক্স বিলংস টু এন, এন কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব যদি হয় 2 থেকে বড়, 6 সমান 4 2 3 হবে, 4 হবে, 5 হবে, 6ও নেওয়া যাবে। দেখো 3 4 5 6 নেওয়া। আর কিউ হলো এন, বাস্তব সংখ্যা কিন্তু জোড় সংখ্যা হতে হবে। তাহলে 8-এর থেকে ছোট 8 হবে, 6 হবে, 8 হবে, 6 হবে, 4 হবে, 2 হবে। দেখো এখানে হবে, তাহলে কিউ হবে 8 6 4 2 হবে। এখন এদের ভিতরে ইন্টারসেকশন, তোমরা এইটাও করেছো, তারপর দেখাতে হবে বই যেত। মিল কোথায় কোথায় পাবো? মিল পাবো 3-এ না, মিল পাবো 4-এ, এই যে 4 আর 4 মিল পাইছি। মিল পাবো 6-এ, এই 6 আর 6 মিল পাইছি। আর কিন্তু মিল 2 এখানে নেই, 8 নেই, তো 4 আর 6 হবে। নিঃছেদ সেট হলো যেমন এখানে দেখো ইউ ইকুয়াল টু 1 3 5 9 7 11, ই ইকুয়াল টু 1 5 9। তাহলে ই পূরক কত হবে? ই পূরক হবে এখান থেকে 1 5 9 বাদ। আমি দেখাই দিই, এই যে 1 বাদ গেল, 5 বাদ গেল, 9 বাদ গেল, থাকলো 3 7 11। 3 7 11 হচ্ছে ই পূরক। ঠিক আছে, আমি মুছে দিই, পরটা করার মতো না। এই যে তাহলে ই পূরক আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা এফ পূরক দেখি, আমি আরেকবার একটু মিল করে দিই, কোনো ব্যাপার না, আমাদের ম্যাজিক সিলেক্ট। হ্যাঁ দেখো এই 3 বাদ যাবে, এই 7 বাদ যাবে, 11 বাদ যাবে, থাকলো 1 5 9। দেখো 1 5 9 থাকবে। এদের ভিতরে আমরা ইন্টারসেকশন করি, মিল করি, ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন করি এর ভিতরে। তাহলে মিল হবে কোথায় কোথায়? এই যে এর ভিতরে কি এই 3 7 11 1 9 5 কোনো মিল নেই। তাহলে এদের ভিতরে মিল হবে ফাঁকা সেট, উত্তর হবে ফাঁকা সেট।
নিঃছেদ সেট, সেট করে নিই। হ্যাঁ, এরকম যদি কোনো বৃত্ত হয়, বৃত্ত এরকম হয়ে যাবে। কথা শোনে, এই বৃত্তটা এরকম হবে, কিন্তু এই বৃত্তটা এই দিক, এই পারে একজন মিল হবে না। যদি এখন এফ এবং ই এর কোনো রকম দেওয়া যায়, তাহলে কিন্তু কোনো মিল হবে না, নিঃছেদ হবে। এই একটা বৃত্ত, একটা বৃত্ত, এই বৃত্তটা মনে করো ই, এই বৃত্তটা হলো ই, আর এই বৃত্তটা হলো এফ, তো এই ভিতরে মিল হবে না। শক্তি সেট, পাওয়ার সেট যাকে বলে এম এন, এরকম হবে পাওয়ার সেট যদি বলে। সেখানে দেখো এ ইকাল টু ফাই, বি ইকাল টু এ, সি ইকাল টু বি বি, এদের পাওয়ার সেট। দেখো এ ইকাল টু ফাই, তো পাওয়ার সেট যদি হয় তা তার যদি এ ইকাল টু ফাই হয়, তা পি এ হবে। এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে, খুবই মানে যত প্রশ্ন আছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে পাওয়ার সেট কিন্তু একটা সেট, ফাইয়ের কারণে ব্র্যাকেট হয়নি, পাওয়ার সেটের কারণেই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। আর এর উপাদান সংখ্যা হলো একটি, কিন্তু আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা যে সংখ্যা হবে তার পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার, তাই একটি, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2টি। এই দেখো একটা হলো এ, একটা হলো ফাই, আর এর হলো 2টি উপাদান সংখ্যা, 2 টু দি পাওয়ার 2 হবে, 2 টু দি পাওয়ার 2 মানে 4টা। দেখো যে এ বি ফাই, ঠিক আছে। লিখে দিলাম জি অফ, তাহলে এখানে হবে কয়টা, 8টা হবে। এখানে কিন্তু 8টা উপাদান হবে, যেহেতু এখানে 3টা আছে, তো 8টা হবে। ক্রোমোজোর, এটা হলে আমাদের শেষ হয়ে যাচ্ছে। ক্রোমোজোর যদি আমরা নেই, তখন এর একটা নেব আর এইটা নেব, আর এর 3 নেব আর এক্স মাইনাস ওয়াই নেব, নিয়ে সমাধান করে এক্স আর ওয়াই আমরা মান বের করে ক্রোমোজোর বলে। কর্তেশীয় গুণজ, কর্তেশীয় গুণজ এটা কিন্তু খুব জরুরি। এই কর্তেশীয় গুণজের ক্ষেত্রে এবং ব্যবহার হয়, এবংটা খুব ব্যবহার হয় এখানে, অথবা না। এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। অনেক সময় প্রশ্ন আসবে এ ক্রস বি এর নিচের কোনটি সঠিক, এ ক্রস বি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, তখন কিন্তু এখানে এবং দেওয়া থাকবে, অথবা দেওয়া থাকবে, অন্য কিছু দেওয়া থাকতে পারে। তাহলে কর্তেশীয় গুণজ যখন হবে, তখন গুণ হবে প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে, প্রথমটার সাথে প্রথমটার সাথে, প্রথমটার সাথে একটা, আর একটা এই, কিন্তু ভেতরে ফার্স্ট ব্র্যাকেট হবে, ভেতরে ফার্স্ট ব্র্যাকেট হবে। কারণ হলো এরা প্রত্যেকের সেটের উপাদান, এরা কেউ সেট না। এই যে 3 সেট না, 3 আর 4 সেট না, এটা সেটের উপাদান। কিন্তু এই পাশে সেকেন্ড ব্র্যাকেট আর এই পাশে সেকেন্ড ব্র্যাকেট মিলে একটা পাওয়ার সেট বোঝানো হয়েছে এভাবে। তাই দেখো এই যে এটা সেটের উপাদান, এটা সেটের উপাদান, এটাও সেটের উপাদান, আর সবগুলো মিলে একটা সেট, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়েছে। অঙ্ক আমার দরকার নেই, এগুলি আর লাগবে না, এগুলি এখানে অবজেক্ট লাগে না। তাহলে আমরা এই পর্যন্ত আজকে আমি 1.1 প্রশ্নমালার বেসিক কিছু প্রশ্ন শেষ করলাম। তোমাদের আগামী দিন আমি 2.1 প্রশ্নমালা দেখাবো, খুব বেশি নেই এখানে, আর দেখাবো 2020 সাল, 19 সাল এবং 18 সালের যে কোশ্চেনগুলি এসএসসি পরীক্ষায় পড়েছে সেগুলির সমাধান আমি করে দেবো, কারণ তোমাদের সামনে সমাধান করে দেবো এগুলি। তবে লক্ষ্য করো, দেখবা এইভাবে অতটা খুঁটে বেছে কখনো পড়ানো হয় না ক্লাসে, যেটি আমি এখন শুরু করেছি, কারণ এইভাবে ক্লাসে সম্ভব হয় না। সপ্তাহে 3টা ক্লাস থাকে, আমি পারি না। কিন্তু এবছর যেহেতু আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা তোমরা একা দেখো না, সারা বাংলাদেশ দেখে, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখতেছে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষও দেখতে পারবে, বাংলা ভাষাভাষী পৃথিবীর যেখানে আছে তারাও দেখতেছে। ফলে এই ক্লাসটিকে আমি একেবারে বেসিক ক্লাস হিসাবে গণ্য করে নিয়ে যদি মানুষের সামান্যতম উপকার হয়, তোমাদের অনেকেরই গরজ নেই আমি জানি, ইচ্ছা করে না তোমাদের দেখতে, তোমরা ফেসবুক দেখো বা অনেক কিছু করো আমি জানি সবই, কিন্তু তোমাদের এই বই বা এটা ভালো লাগে না, সেটা আমিও জানি। তো ভালো না লাগলে তো কিছু করার নেই, যাদের ভালো লাগবে তারাই থাকবা, যাদের ভালো লাগবে না তারা বসে পড়ে টিভি দেখবা, বসে পড়ে ইন্ডিয়ার সিরিয়াল দেখবা, কোনো অসুবিধা নেই। আমি তাদের জন্যে যাদের ভালো লাগে, যারা
বিজ্ঞান পড়তে চায়, অঙ্ক করতে চায়, আমি তাদের জন্য ক্লাসগুলি করতেছি। সুতরাং তারা নিয়মিত থাকবে আশা করি। আমি যদি একজন ছাত্রছাত্রীও ভালো পাই, ছাত্রছাত্রী প্রচুর পাওয়া যাচ্ছে, একজন ভালো ছাত্রছাত্রী পাওয়া যায়, তাহলে সেটি দিয়ে আগানো যাবে। আমি একটা গল্প প্রায় ক্লাসে বলি, সেটা হলো ফ্রান্সের লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছে। আজকে যে করোনা ভাইরাস নিয়ে সমস্ত পৃথিবীতে মহামারী, ঠিক এরকম মহামারী ছিল জলাতঙ্ক রোগ নিয়ে, হাজার লক্ষ কোটি মানুষ মারা যেত। তার টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর, ফ্রান্সের বিজ্ঞানী। ফ্রান্স এবং লন্ডনের সাথে 100 বছর যুদ্ধ হয়েছিল, 100 বছরের যুদ্ধ। সেই 100 বছর যুদ্ধে ফ্রান্সের যে ক্ষতি হয়েছিল, লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে ফ্রান্সকে সেই টিকা বিক্রি করে ফ্রান্স পৃথিবীর অনেক টাকা আয় করেছিল, যেটি তাদের সেই 100 বছরের যুদ্ধ যে ক্ষতি হয়েছিল তার থেকেও বেশি। তো আমার এই ক্লাসে যদি একজন ছেলে মেয়ে ভালো উপকৃত হয়, তার জন্য আমি ধন্য। আজকে রাত্রের মতো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ।